আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতে ইউসিবি সংবাদ শিরোনাম। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো আইপিইউ সম্মেলন। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বিশ্বব্যাপী সন্ত্রাস ও যুদ্ধ বন্ধে প্রস্তাব গ্রহণ। নয়াদিল্লিতে হাসিনা মোদি বৈঠকে থাকছেন মমতা। তিস্তা চুক্তি নিয়ে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টার তাগিদ বিশেষজ্ঞদের, একমত পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিরাও। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে ৩ ধাপ এগুলো বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় ঢাকার অবস্থান পঞ্চম। সোহরাওয়ার্দী উদ্যানে উলামা মাশায়েখ মহাসম্মেলন কাল। যোগ দিতে ঢাকায় সৌদি আরবের মসজিদে হারাম ও মসজিদে নববীর খতিব, ব্যাপক নিরাপত্তা। এবং টি-20 থেকে মাশরাফির অবসরের ঘোষণায় হতবাক ক্রিকেট বিশ্ব। ইউসিবি সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। শেষ হলো ঢাকায় আয়োজন করা সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর 136তম অ্যাসেম্বলি। 5 দিনের এই সম্মেলনে বৈষম্য কমানো, সন্ত্রাস, যুদ্ধ ও নির্যাতন বন্ধ করা এবং স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণ করেছে আইপিইউ। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে 5 দিনের এই সম্মেলনের ইতি টানেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। শেষ দিনে 4 বছরের জন্য আবারও আইপিইউ মহাসচিব নির্বাচিত হন মার্টিন চুংগং। সানাউল হকের রিপোর্ট। বাংলাদেশের জন্য এক অভিনব অভিজ্ঞতা। দেশি বিদেশি মিলে বিশ্বের প্রায় 1,500 অতিথির এই সম্মেলন আয়োজনকে এরই মধ্যে বাংলাদেশের বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন বিভিন্ন দেশের স্পিকার ও সংসদ সদস্যরা। সমাপনী দিনে ঢাকা ঘোষণাপত্রে বৈষম্য নিরসন করে সবার সর্বাঙ্গীন মঙ্গল এবং মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার করেন আইপিইউ সদস্যরা। But when we look back on this assembly in 10 years' time, we will say that was the assembly when Bangladesh announced to the world that we are ready to do business with you. So I think this is a great defining moment in the history of Bangladesh. Since the signing of that agreement, it has been one smooth ride for the Secretariat of the Interparliamentary Union. And today, we can see the fruits of that cooperation in terms of the successful organization of this assembly here and the substantive outcomes of the discussions. স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূলনীতিতে শ্রদ্ধাশীল থাকতে সংসদগুলো ভূমিকা রাখবে, এমন সিদ্ধান্ত পাশ হয় শেষ দিনে। নারী ও তরুণ সংসদ সদস্যদের ক্ষমতায়ন, বৈষম্য নিরসন, সিরিয়া ও ইয়েমেন সহ দেশে দেশে যুদ্ধ ও নির্যাতন বন্ধ করা, ক্ষুধা, দারিদ্র্য ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মতো অনেক জরুরি বিষয়েও সিদ্ধান্ত নেয় আইপিইউ। সংসদ ও সংসদ সদস্যদের উপর হয়রানি নির্যাতন বন্ধ করা এবং সন্ত্রাসের বিরুদ্ধে জানায় দৃঢ় অবস্থান। And I want to congratulate you for making this assembly a great success. I earnestly believe that you will carry back with you fond memories and the friendship from Dhaka, Bangladesh. We have taken groundbreaking resolutions on inequality, and we have identified structural reasons, causes for inequality. So don't just look at the symptoms, let us try and treat the disease. That is something refreshing, that is something new in the IPU. আন্তর্জাতিকভাবে গণতন্ত্র দিবস পালন, সংসদের কার্যকর ভূমিকা বাড়ানো, জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং নারীদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর উপর সিদ্ধান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। এই সম্মেলনের ফলে নিঃসরণ হওয়া কার্বন হিসেব করে তার ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ায় বিশ্বজুড়ে প্রথম গ্রিন সামিট আয়োজনের মর্যাদা পায় বাংলাদেশ। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা।
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠকে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে যোগ দিতে শুক্রবার রাতে নয়াদিল্লি যাচ্ছেন তিনি। এতে যোগ দিতে মমতাকে আমন্ত্রণ জানান ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বিভিন্ন গণমাধ্যম বলছে, দিল্লির হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হবে। ওই দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতা খুলনা বাস চলাচল উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। তিস্তা সহ অভিন্ন নদীর অববাহিকা ব্যবস্থাপনা, গঙ্গা ব্যারেজ প্রকল্প সহ নানা বিষয়ে পারস্পরিক মতবিনিময় করবেন তারা। এ সময় সেখানে থাকবেন মমতা। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে প্রণব মুখার্জির দেয়া নৈশভোজেও অংশ নেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিকে তিস্তা চুক্তি নিয়ে দেশের মানুষের মধ্যে যেমন ব্যাপক আগ্রহ রয়েছে, তেমনি জনমত রয়েছে পশ্চিমবঙ্গেও। ভারত বাংলাদেশের স্বার্থ ঠিক রেখে দ্রুত চুক্তিটি সই করার উপর জোর দিচ্ছেন ওই রাজ্যের দুই জনপ্রতিনিধি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তা সহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যা সমাধানে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একরামুল হক সাহেবের রিপোর্ট। তিস্তাকে বলা হয় উত্তরাঞ্চলের জীবনরেখা, কিন্তু উজানের দেশ ভারতের নদীর পানি প্রবাহের একতরফা নিয়ন্ত্রণে ভাটির দেশ বাংলাদেশের মানুষের জীবন হয়ে ওঠে দুর্দশায় ভরা। শুষ্ক মৌসুমে তিস্তা পরিণত হয় ধুধু বালুচরে, আর বর্ষার প্রবল স্রোতে হারিয়ে যায় আবাদি জমি ও বসত ভিটা। সমস্যা সমাধানে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে এখনও মুখে মুখেই ঘুরছে তিস্তা চুক্তি। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে চুক্তির বিষয়বস্তু চূড়ান্ত হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অসম্মতিতে তা সই হয়নি। এরপর 2015 সালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরেও ঝুলে যায় তিস্তার ভাগ্য। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরেও এখনও তিস্তার বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা নেই। কি হবে এটা নিয়ে বোধহয় আমরা এখন আর কিছু বলতে চাই না। তবে তিস্তা চুক্তির ব্যাপারে জনমত আছে পশ্চিমবঙ্গেও। বাংলাদেশ পাশের বাড়ির লোক, সুতরাং তারা খুশি থাকলে আমরাও খুশি থাকবো, তারা প্রসপারাস হলে আমরাও প্রসপারাস হব। সুতরাং আমরা তো চাইবো এটা অ্যামিকেবল সলিউশন হোক, দুটো দেশেরই ইন্টারেস্টটাকে বজায় রেখে। ভারত সরকারকে অনুরোধ করব, অবিলম্বে তিস্তার এই জলবন্টন নিয়ে সমস্যাটার সমাধান। তিস্তার থেকে যদি কিছু জল বাংলাদেশকে দেওয়া হয় তাহলে কিছু ক্ষতি হবে বলে আমি মনে করি না। 54টি অভিন্ন নদীর মধ্যে কেবল গঙ্গার পানি বণ্টন নিয়ে চুক্তি হয়েছিল ভারত বাংলাদেশের মধ্যে। তিস্তার বিষয়টি মীমাংসা না হওয়ায় ঝুলে রয়েছে আরও 52টি নদীর পানি বণ্টন সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, এ ব্যাপারে দেশের ক্ষতির বিষয়টি শক্তভাবে তুলে ধরতে হবে ভারতের কাছে। দুই দেশের মধ্যে বহমান নদীগুলোর নিয়ে পানি বণ্টন এবং পানির ব্যবহার, এগুলো নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া দরকার। তো শুধু তিস্তা পিছিয়ে যাচ্ছে তা নয়, কিন্তু এর সাথে আরও পেছনে অনেকগুলো কাজ বাকি আছে। গঙ্গা পানি চুক্তি হচ্ছে, তার 9 নম্বর ধারাতে বলে দেওয়া আছে যে ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয়, এবং উভয়ের সাথে ন্যায্যতার সঙ্গে অন্য নদীগুলোর পানি একটা ব্যবহারের ব্যবস্থা হবে। তাদেরকে কূটনীতিক ভাষায় তাদেরকে মানতে বাধ্য করা। না যদি হয় তাহলে ভবিষ্যতে যাতে হয়, এক্ষুনি না হোক, এই সফরে না হোক, কিন্তু অন্তত যাতে প্রক্রিয়াটা শুরু হয়। আগামী 7 এপ্রিল দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরকে ঘিরে আবারও আশায় বুক বেঁধেছে তিস্তা পাড়ের মানুষ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। তিস্তার পানি বণ্টনের সমাধান না হলে প্রধানমন্ত্রী ভারত সফর ব্যর্থ হবে বলে মনে করে বিএনপি। রাজধানীতে একাধিক অনুষ্ঠানে দলটির সিনিয়র নেতারা তিস্তাকে বাংলাদেশের মানুষের জীবন মরণ সমস্যা দাবি করে বলেন, এটিকে পাশ কাটিয়ে অন্য কোনো চুক্তি হলে দেশবাসী তা গ্রহণ করবে না। রিপোর্ট করছেন মইনুল হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে সবকিছু ছাপিয়ে আবারও আলোচনায় তিস্তার পানি বণ্টন ইস্যু। অনিশ্চয়তার দোলাচলে থাকা তিস্তা নিয়ে রাজনীতিতেও চলছে নানা বিতর্ক। বিএনপি নেতারা বলছেন, তিস্তা সহ ভারতের সাথে অভিন্ন নদীর পানির ন্যায্য অধিকার নিশ্চিত করা ছাড়া শেখ হাসিনার ভারত সফর কোনো ফল বয়ে আনবে না। তিস্তা নদীর পানির অভাবে উত্তরবঙ্গ মরুভূমিতে পরিণত হতে পড়েছে। কোটি কোটি মানুষ পানি থেকে বঞ্চিত, কৃষকরা হাহাকার করছে। আর বাংলাদেশের একজন মন্ত্রী বললেন যে পানি পেল কি পেল না, এতে কিছু আসে যায় না। পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনি তুচ্ছ তাচ্ছল্যের সাথে বললেন যে একটি চুক্তি, তিস্তা চুক্তি না হইলে, এমনকি আমরা তো আরো 33টা চুক্তি করছি। বাংলাদেশের জনগণের প্রাণের দাবি
বাঁচা মরার সমস্যা পানি, সেই তিস্তার পানি চুক্তি যদি আপনারা করতে না পারেন তাহলে প্রধানমন্ত্রী হিসাবে ভারত সফল কোনো রকমের সফলতা আনতে পারে না। এই সফর ব্যর্থ হতে বাধ্য। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নীতি নির্ধারকরা আশঙ্কা প্রকাশ করেন, ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় ভারতীয় হস্তক্ষেপের সুযোগ করে দেবে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের জনগণকে পরিষ্কার বলতে হবে, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র থাকার পরে কে এমন কোন দেশ আছে আমাদের নিরাপত্তার হুমকি, আমাদের দেশকে আক্রমণ করতে পারে? আর যদি নাই থেকে থাকে তাহলে এই নিরাপত্তা চুক্তির অর্থ কি? এটা হচ্ছে বাংলাদেশের নিরাপত্তাকে ভারতের কাছে ইজারা দেওয়া। এখানে বাংলাদেশের কোনো লাভ হবে না। আমরা মাঝখান থেকে আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা আমরা হারাবো। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ সম্মেলন সরকারের জন্য হিতে বিপরীত হয়েছে মন্তব্য করে বিএনপি নেতারা দাবি করেন, সম্মেলনে আসা ভিনদেশি জনপ্রতিনিধিরা দেখে গেলেন বাংলাদেশে গণতন্ত্রহীন একদলীয় শাসন চলছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ভারতের সাথে বাংলাদেশ কোনো গোলামি চুক্তি করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুয়েটের ছাত্রলীগের হল শাখার সম্মেলন ও নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জাতীয় স্বার্থে ভারতের সাথে সামরিক প্রতিরক্ষা চুক্তি করতেও বাংলাদেশ প্রস্তুত বলে জানান তিনি। অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন আমি শুরু করছি। তিস্তা সহ অন্যান্য অভিন্ন নদীর পানি বন্টন হবে এবং বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাঙালি জাতির মর্যাদা, আমাদের সমতার ভিত্তিতে বন্ধুত্বের স্পিরিটকে বজায় রেখে জাতীয় স্বার্থে প্রতিরক্ষা হোক, অসামরিক হোক, যে কোনো ধরনের চুক্তি হোক, আমাদের জনগণের স্বার্থে আমরা যে কোনো চুক্তিতে সই করব। এখন আপনাদের মাঝে এক বছরে মানব উন্নয়ন সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮৮টি দেশের মধ্যে এখন বাংলাদেশের অবস্থান ১৩৯তম, আর দক্ষিণ এশিয়ায় পঞ্চম। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির মানব উন্নয়ন সূচক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বছরে গড়ে ১.৬৪ ভাগ উন্নতি করে দক্ষিণ এশিয়ায় ভারত ও শ্রীলঙ্কার চেয়েও এখন এগিয়ে বাংলাদেশ। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। ২৫ বছর ধরে বিশ্বের বেশিরভাগ দেশের মানব উন্নয়ন সূচক প্রতিবেদন তৈরি করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। ২০১৫ সালের তথ্যের উপর তৈরি করা সবশেষ প্রতিবেদন বলছে, শিক্ষা, শ্রমবাজার আর রাজনীতিতে নারী পুরুষের বৈষম্য দূর করার ক্ষেত্রে সবচেয়ে এগিয়েছে বাংলাদেশ। সংসদে ২০ ভাগ আসন, মাধ্যমিকে ৪২ ভাগ নারীর শিক্ষা গ্রহণ আর শ্রমবাজারে ৪৩ ভাগেরও বেশি নারীর অংশগ্রহণ নিয়ে লিঙ্গ অসমতা দূর করার সূচকে ১৫৯ দেশের মধ্যে পাকিস্তান ও ভারতকে পেছনে ফেলে বাংলাদেশ এখন ১১৯ নম্বরে। আর গড় আয়ু বেড়ে মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে টানা ১৩ বছর ধরে মানব উন্নয়নে মধ্যম ধাপে অবস্থান বাংলাদেশের। তবে এই ধাপেও মিয়ানমার, কেনিয়া এবং পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পেছনে আছে আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল, আর এগিয়ে আছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও ভারত। Is at least $2,000 less than the per capita income of some of our neighbors. But our life expectancy is 72 years. That of India and Pakistan are 66 years. The Human Development Index, এটা আমরা দেখলাম যে গত 13 বছর ধরে আমরা স্লোলি এন্ড গ্রাজুয়ালি আমরা কিন্তু এগোচ্ছি। আমরা এগোচ্ছি, আমাদের এগুলোটা কিন্তু অসাধারণ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের চলার পথে, সেটি হচ্ছে আমাদের
ক্লাইমেট চেঞ্জ থেকে। মানব উন্নয়ন সূচকে 188 দেশের মধ্যে সবার উপরে নরওয়ে, তারপর অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, জার্মানি ও ডেনমার্ক, আর সবার নিচে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। মুর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে কোনো নিরাপত্তা সংকট নেই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন প্রয়োগকারী সংস্থাগুলো। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উলামা মাশায়েখ মহাসম্মেলনের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে পুলিশ কমিশনার এসব কথা বলেন। আগামীকালের এই মহাসম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বক্তব্য রাখবেন সৌদি আরবের মসজিদে হারাম ও মসজিদে নববীর খতিব। রিপোর্ট করছেন মাহমুদ রহমান। ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উলামা মাশায়েখদের মহাসম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। কয়েক লাখ মুসল্লি সম্মেলনে যোগ দেবেন বলে আশা করছেন আয়োজকরা। উলামা মাশায়েখদের মহাসম্মেলনে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এরই মধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন। এই সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সৌদি আরবের মসজিদে হারাম ও মসজিদে নববীর খতিবগণ। ইসলামী এই মহাসম্মেলন সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করতে ঢাকা মহানগর পুলিশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। অযথা গাড়ি বের করে আমিও একটা ভিড় বাড়ানোর কাজ না করে আমরা যার যার ঘরে বসে অনুষ্ঠানটা উপভোগ করার জন্য আমরা চেষ্টা করব। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার নগর পুলিশের নিরাপত্তার সার্বিক দিক তুলে ধরে বলেন, জরুরি প্রয়োজন ছাড়া বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের কয়েকটি সড়কে যানবাহন না নেওয়ার অনুরোধ জানান। বেলা 10:30টার পর এলাকার যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। দুটো রাস্তায় কোনো ধরনের কোনো যানবাহন চলাচল থাকবে না, এটা সম্পূর্ণ যানবাহন মুক্ত থাকবে। একটি হচ্ছে শাহবাগ থেকে মৎস্য ভবন, আর একটা হচ্ছে শাহবাগ হতে টিএসসি হয়ে যে রাস্তাটি আমাদের দোয়েল চত্বরের দিকে গিয়েছে, এর পাশেই সোহরাওয়ার্দী উদ্যান অবস্থিত। ধর্মপ্রাণ মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান আসবে, তাদের যাতে সমাবেশে আসতে কোনো ধরনের বিড়ম্বনা না হয় সেই কারণেই এটিকে আমরা যানজট মুক্ত রাখব। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। বাংলাদেশে কোনো নিরাপত্তার সংকট নেই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক অবস্থা আছে। আপনারা দেখেছেন যে আইপির মতো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সম্মেলন কত নির্বিঘ্নে সুশৃঙ্খলভাবে আমরা করতে পারছি। তবে আমাদের প্রস্তুতি থাকবে, আমরা সতর্ক থাকব। একটি অনুষ্ঠানে শুধু নিরাপত্তা না, এটা সুশৃঙ্খল এবং আরামদায়ক করার জন্য আমাদের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে এটা থাকবে, এটা কোনো বিশেষ কারণে নয়। সম্মেলন উপলক্ষে ঢাকার বাইরে থেকে 3000-এর মতো গাড়ি আসবে রাজধানীতে। ট্রাফিক ব্যবস্থার নিরাপত্তার কথা বিবেচনায় রেখে পুলিশ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ডিএমপি কমিশনার। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। যারা জঙ্গি দমন নিয়ে প্রশ্ন তোলে তারা অর্বাচীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 25 জন পুলিশ কর্মকর্তার হাতে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটির প্লটের বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ঘটনা ঘটার আগে বিভিন্ন জঙ্গি আস্তানা গুড়িয়ে দেওয়ায় বাংলাদেশ বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশ, র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে। আমাদের উন্নত দেশগুলিতেও দেখলাম না যে ঘটনা ঘটার আগে কোথাও তারা এই ধরনের যারা এই ধরনের কর্মকাণ্ড করতে যাচ্ছে বা সন্ত্রাসী বা জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত, তাদেরকে তারা কিন্তু এ পর্যন্ত ধরতে পারেনি। এই দৃষ্টান্তটা আমরা বাংলাদেশে দেখাতে পেরেছি। কিছু লোক থাকে একটু কিন্তু খুঁজে বের করা, জঙ্গির খবর পেয়ে সেখানে অপারেশন চালাবেন। স্বাভাবিকভাবে কোন জায়গাটায় কি ধরনের অপারেশন চালাতে হবে সেই জায়গার অবস্থাটা বুঝে অনেক কিছু বিবেচনা করে আমাদেরকে পদক্ষেপ নিতে হয়। একজন বলে ফেললেন যে হ্যাঁ, হলি আর্টিজানে এত অল্প সময় হলো, তো অমুক জায়গায় এত সময় লাগলো কেন? মানে এদের কথাগুলি আমার কাছে এমন মনে হয় যে এদের মতো অর্বাচীন বোধহয় আর কেউ নাই।
15 এপ্রিল থেকে রাজধানীতে সিটিং ও গেট লক সার্ভিস বন্ধ করার পর ভাড়া সহনীয় করার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি যাত্রী ভোগান্তি কমানোরও উদ্যোগ চলছে বলেও জানান মন্ত্রী। রাজধানীতে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। রাজধানীতে কয়েকদিন পরপরই অনুমোদনহীন ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিআরটিএ মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করে। এ সময় রাস্তায় অনুমোদনহীন ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিভিন্ন ধরনের জরিমানা ও ড্রাইভারদের শাস্তি ব্যবস্থা করে বিআরটিএ মোবাইল কোর্ট। তবে কর্মব্যস্ত রাস্তায় এমন ধরনের অভিযানের ফলে কিছুটা দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। আমাদের সময়ের যে দামটা এটা কি চিন্তা করলো না সরকার? অথবা এই মুহূর্তে আমরা সময়ের হয়রানির জন্য মামলা কার কাছে? হয়রানির কারণ কি কারণ তো আমরা নোটিশ দিবেন না, আপনারা আজকে এটা হবে কালকে এটা হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন কার্যক্রম পরিদর্শন করতে এসে বলেন, মোবাইল কোর্ট কার্যক্রমের কারণে কিছুটা জনদুর্ভোগ হলেও তা বৃহত্তর স্বার্থে মেনে নিতে হবে। তারা চায় যে সিটিং, গেট লক এসব বিষয়গুলো যেন আর না থাকে এবং গাড়ি যাতে এগুলো করে অতিরিক্ত ভাড়া আদায়ের একটা ফন্দি এটা যাতে বন্ধ হয়, এর পুনরাবৃত্তি রোধেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে মোবাইল কোর্ট কার্যক্রমের ফলে গত কয়েক বছরে ফিটনেসবিহীন গাড়ি ও অবৈধ ড্রাইভারদের সংখ্যা কমেছে দাবি বিআরটিএর। এখন দেখা গেছে মোবাইল কোর্টের সামনে পড়ে গাড়ি রেখেই পালায়া যাচ্ছে, এটা একটা ভালো দিক। আর একটা হলো যে অন্তত তারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছে, আর আমরা ওইভাবে কনসিডার করে জেল জরিমানাটা দিচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে স্বাচ্ছন্দ্যে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত রাখবে সড়ক ও জনপথ বিভাগ। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 20 বছরের বেশি পুরনো গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এসব গাড়ি ধরতে চলছে অভিযান। আটক করা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক গাড়ির চালকদেরও। দক্ষিণের মেয়র সাইদ খোকন এটিএন বাংলাকে জানান, 6 মাসের মধ্যেই মহানগরীর ব্যস্ততম এই এলাকার পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে। রিপোর্ট কেরামতুল্লাহ বিপ্লবের। রাজধানী ঢাকায় নাগরিকদের স্বাচ্ছন্দ্য চলাচলে সবচেয়ে বড় সংকট গণপরিবহন। বিআরটিএর হিসেবে রাজধানী ঢাকায় মোটরসাইকেল সহ লাইসেন্স পেয়েছে 10 লাখেরও বেশি যানবাহন, যার মধ্যে বাস, মিনিবাস 7,000। তবে এসব গণপরিবহনের বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ, চলাচলের অযোগ্য। বাধ্য হয়েই এসবে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। নগরীতে সড়ক দুর্ঘটনার মূল কারণও বলা হচ্ছে এসব পুরনো যানবাহনকে। সব কিছু মিলিয়ে আমরা উদ্যোগ নিয়েছি যে 20 বছরের পুরনো যে সমস্ত বাস রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আমরা এটা চলতে দেব না, এবং যে সমস্ত ড্রাইভার অপ্রাপ্ত বয়স্ক যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু পুরনো গাড়ি ও অপ্রাপ্তবয়স্ক চালকদের আটকে 3000-এরও বেশি অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। মামলা হয়েছে 1,500, আটক করা হয়েছে 79টি গাড়ি আর শাস্তি দেওয়া হয়েছে 85 জন চালককে। 10 বছর 12 বছরের ছেলেরা উইদাউট হ্যাভিং এনি লাইসেন্স তারা ড্রাইভিং করছে। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার সহ এমন কোনো ধরনের আচরণ নেই যা এই সমস্ত আপনার লাইসেন্সবিহীন চালকদের কাছ থেকে যাত্রীরা ভোগান্তির সম্মুখীন হন না। নগর পরিবহনের শৃঙ্খলা আনতে যাত্রীদের সতর্ক করতে সিটি কর্পোরেশন এ মাসেই বিশেষ কর্মসূচি শুরু করবে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। এবার ক্রিকেট। হঠাৎ করে টি-20 থেকে মাশরাফি বিন মুর্তজার অবসরের ঘোষণায় দেশ বিদেশে ক্রিকেট সংশ্লিষ্টরা অবাক। প্রথম ম্যাচের আগে এমন সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন তার দলের সদস্যরাই। অন্যদিকে তার উত্তরসূরি খোঁজার দিকে মনোযোগ দিচ্ছে দেশের সংবাদ মাধ্যমগুলো। বিস্তারিত জানাচ্ছেন তৌসিয়া ইসলাম। তরুণদের সুযোগ করে দিতেই সরে যেতে চান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেই বলেছিলেন এমন কথা, তবু যেন কারো মন মানতে চায়নি। তার হঠাৎ বিদায় বলে দেওয়ার পেছনে কারণ খুঁজতে বসে গেছে দেশের নানা সংবাদ মাধ্যম। কেউ কেউ তো এর পেছনে বোর্ড কিংবা টিম ম্যানেজমেন্টের সাথে বিরোধের গন্ধও খোঁজার চেষ্টায় নেমেছেন। কিন্তু বরাবরের মতো অধিনায়ক নিজে চান দলের নেতিবাচক কোনো প্রভাব না ফেলতে। ম্যাচ শেষে নিজেই বলেছেন তার চেয়ে দলের পারফরম্যান্স নিয়ে ভাবতে। অধিনায়কের সিদ্ধান্তটা ম্যাচের আগেই জেনেছেন দলের খেলোয়াড়রা। মন মানছে না তাদেরও। দলের সিনিয়র ক্রিকেটার তামিম, মুশফিক আর মাহমুদুল্লাহ ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে মাশরাফির বিদায়ে প্রকাশ করেছেন হতাশা। মুশফিক জানান,
গোটা দেশের মতো দুঃখী তিনিও। মাশরাফির নেতৃত্বে খেলা মিস করবেন। তামিম লিখেছেন, পরিসংখ্যান দিয়ে একজন মাশরাফিকে বিচার করা যাবে না। মাহমুদুল্লাহ বলেন, দলকে একটি পরিবার হিসেবে গড়ে তুলে মাশরাফি প্রমাণ করেছেন তিনি কত বড় একজন নেতা। আমার ভাই আর বন্ধুকে মিস করব। মাশরাফিকে আদর্শ মেনে ক্রিকেট খেলা পেসার তাসকিন আহমেদ মাশরাফির সাথে একটি ছবি তুলে ধরে মাশরাফিকে নিজের অভিভাবক হিসেবে উল্লেখ করে জানান, ম্যাচ তার সবচেয়ে ভালোবাসার মানুষদের অন্যতম। দেশের কিছু কিছু সংবাদ মাধ্যম এরই মধ্যে খোঁজা শুরু করেছে মাশরাফির উত্তরসূরির নাম। তার অধীনে সহ অধিনায়কের দায়িত্ব পালন করতে থাকা টি-20-র বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানই এর মধ্যে প্রধান দাবিদার। তবে এখনও চূড়ান্ত করে বলা যাচ্ছে না কে নিতে যাচ্ছেন অধিনায়কের দায়িত্ব। তৌসিয়া ইসলাম, ATN বাংলা। এদিকে আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হঠাৎ অবসরে যাওয়াকে সুচিন্তিত সিদ্ধান্ত বলে মনে করেন বিসিবির সিনিয়র সহসভাপতি মাহবুব আনাম। তাছাড়া বাংলাদেশের দলের পাকিস্তান সফর নিয়ে তিনি জানান, পর্যাপ্ত নিরাপত্তা পাওয়ার ভিত্তিতেই কেবল বাংলাদেশের কোনো দলকে পাকিস্তান সফরে পাঠানো হবে। আরও জানাচ্ছেন পরাগ আরমান। দক্ষিণ আফ্রিকা নাকি অন্য কোথাও, ভেন্যু এখনো ঠিক না হলেও 2018 সালেই হবে আগামী টি-20 বিশ্বকাপ ক্রিকেট। এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দেয়াকে পরিপক্ক সিদ্ধান্ত বলে জানান বিসিবির সিনিয়র সহসভাপতি মাহবুব আনাম। তার অভাব পূরণ হবার নয় বলে তিনি জানান, নতুন খেলোয়াড়দের সুযোগ করে দিতেই মাশরাফির সরে যাওয়া। মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা স্তম্ভ। বাংলাদেশ ক্রিকেট আজকে যে অবস্থানে এসছে, আমি মনে করি তার অবদান সকলের সাথে প্রচুর পরিমাণে রয়েছে। অন্য কাউকে জায়গা করে দেওয়ার জন্যই সে সরে গেছে। এরকম মহৎ উদ্দেশ্য নিয়ে জাতীয় দলের পক্ষে আমি অন্য কাউকে করতে দেখিনি। তো মাই হ্যাটস অফ টু হিম। এদিকে এবছর বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের পাকিস্তান সফর নিয়ে মাহবুব আনাম বলেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট হলেই কেবল সফর হবে। অবশ্যই যে পর্যায়ের দলই বাংলাদেশ থেকে পাকিস্তানের মতো দেশে খেলতে যাওয়া, ওইখানে পূর্ণাঙ্গ সিকিউরিটি ছাড়া বাংলাদেশ কোনো দল পাঠাবে না। অতীতে আমরা মহিলা দল পাঠিয়েছি এবং সফল ট্যুরও করে এসেছি, এবং সেখানে যেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তগুলো সিকিউরিটি লেভেলকে সর্বোচ্চ বিচার দিয়েই করা হয়েছিল। 2009 সালের 3 মার্চ লাহোরে সফরকারী শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলা হওয়ার পর থেকে পাকিস্তানে দ্বিপাক্ষিক কোনো সফর কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্ট বন্ধ রয়েছে। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা। সংবাদে এখন রূপালী ব্যাংক বিরতি, আর বিরতির পর থাকছে বকেয়া কর আদায়ে নববর্ষে প্রথমবারের মতো হালখাতা করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এবং সিরিয়ায় রাসায়নিক বোমায় নিহত সংখ্যা বেড়ে 70, জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। ATN বাংলা সংবাদে আবারও স্বাগত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুয়েলিনিয়ার। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন। আইনি লড়াই শেষে দায়িত্ব নিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। সকালে দলীয় নেতা কর্মীদের নিয়ে নগর ভবনে যান তিনি। এ সময় কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কাজে যোগ দিয়ে বুলবুল সাংবাদিকদের বলেন, দায়িত্বে থাকা বাকি 15 মাসে রাজশাহীবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চান তিনি। সাময়িক বরখাস্তের প্রায় 23 মাস পর আদালতের রায়ে গত রোববার মেয়রের দায়িত্ব নেওয়ার পরই তাকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে গতকাল বুলবুলের দরখাস্তের আদেশ স্থগিত করা হয়। দীর্ঘ 2 বছর যাবৎ রাজশাহীতে যে অচল অবস্থা, এই অচল অবস্থার অবসান আমরা আগামী 15 মাসে আমরা আমাদের সচেষ্ট থাকবো। আমাদের পরিষদ এই জনগণের আশা যেন অর্ধেক হলেও পূরণ করতে পারি।
এদিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হোসেনের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে তাদের বরখাস্ত আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আগামী 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগ গঠনের কারণ দেখিয়ে গত 2 এপ্রিল দুজনকেই বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে বরখাস্ত আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তারা। জঙ্গিদের মধ্যে এখন পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মী পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা থেকে নেত্রকোনা যাবার পথে ময়মনসিংহ জেলা পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। তবে কেউ যদি ছাত্রলীগের নাম নিয়ে জঙ্গিবাদে জড়িয়ে পড়ে তাকে উপযুক্ত শাস্তি পেতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সারা বিশ্ব জঙ্গিদের আক্রমণে আক্রান্ত হচ্ছে, সেখানে বাংলাদেশ আমরা একটা সুন্দর ভূমিকায় আছি, আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এবং এটা আমরা রাখতে পারবো বলে আমরা আশা করি। আমাদের জনগণের কাছে সেই সহযোগিতাটা আমরা সবসময় আহ্বান করেছি এবং জনগণ আমাদেরকে সেই সহযোগিতা করেছে। চট্টগ্রামের সন্দ্বীপে নৌকাডুবির ঘটনায় 2 শিশু সহ আরও 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় 17 জনের লাশ উদ্ধার হলো। সকালে সন্দ্বীপের উপকূল থেকে এদের মরদেহ উদ্ধার করে নৌবাহিনী ডুবুরি দল ও স্থানীয় লোকজন। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন স্বজনেরা। গত রোববার সন্ধ্যায় সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে পৌঁছার পর সি ট্রাক থেকে ইঞ্জিন চালিত নৌকায় তীরে ওঠার সময় তা ডুবে যায়। ঘটনার পর 25 থেকে 30 জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। তারা হলেন নাসিরনগর উপজেলার 2 নম্বর ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম. বাকি বিল্লাহ জুয়েল ও জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রনি ভূঁইয়া। পুলিশ জানিয়েছে গত রাতে তারা মোটরসাইকেলে ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। সরাইলে শান্তিনগরে একটি মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। জেলা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা রনিকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় আনার পথে মারা যান বাকি বিল্লাহ। আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বকেয়া কর আদায়ে নববর্ষে প্রথমবারের মতো হালখাতা করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। রাজস্ব বোর্ডে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। আয়কর পরিষদে ভ্যাট আইনের সর্বশেষ হালনাগাদ তথ্য জানার পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান। অনুষ্ঠানে আয়কর নিবন্ধন ফর্ম সহজীকরণ, হয়রানির মানসিকতা পরিবর্তন করে অংশীদারিত্বের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে আয়কর সেবা পৌঁছে দেওয়ারও তাগিদ দেয়া হয়। ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রে ইয়াং জেনারেশনে কিন্তু এনবিআর এর মুখপাত্র হিসেবে কাজ করবে। আমরা তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করব এবং তাদের মাধ্যমে তারা ডোর টু ডোর গিয়ে জনগণকে সেটা জানাবেন, যেটা তারা অনলাইনে করেন। সুতরাং এটা সোশ্যাল ক্যাপিটালের উপরে বল করছি। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। পূর্বাঞ্চলীয় বন্দর শহর সিনপো থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হলে তা জাপান সাগরে গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি 60 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর যুক্তরাষ্ট্র সফরের আগের দিন এ পরীক্ষা চালানো হলো। এর আগে কয়েক দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এসব পরীক্ষাকে পিয়ংইয়ং শান্তিপূর্ণ বলে দাবি করলেও পশ্চিমা দেশগুলো বলছে পরমাণু অস্ত্র তৈরির প্রস্তুতি হিসেবে এসব করছে পিয়ংইয়ং। ব্রাজিলে শুরু হলো লাতিন আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র মেলা। রিও ডি জেনিরোতে শুরু হওয়া এই মেলার উদ্দেশ্য দেশীয় অস্ত্র ব্যবসার পরিধি বাড়ানো।
ট্যাঙ্কের মতো ভারী সামরিক যানের পাশাপাশি মেলায় প্রদর্শিত হচ্ছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, গ্রেনেড এবং টিয়ার শেলের মতো হালকা ও মাঝারি ধরনের অস্ত্র। হালকা ও ছোট আকারের অস্ত্র বিক্রেতা দেশগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশও সেখান থেকে অস্ত্র কেনে। ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রী রাউল জাংমান জানান, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার লক্ষ্য নিয়েই আয়োজন করা হয়েছে এই অস্ত্র মেলা। সংবাদে আবারও রূপালী ব্যাংক বিরতি, আর বিরতির পর থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের সাথে ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেড। আপনারা দেখছেন এটিএন বাংলা সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছেত্রা নদীর উপর দিয়ে একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে 15 গ্রামের 50,000 মানুষকে। প্রতি বছর গ্রামবাসী 7 মাসের জন্য নদীর উপর তৈরি করে আসছে প্রায় 1000 ফুট দীর্ঘ বাঁশের সাঁকো। আর বর্ষা মৌসুমে বাকি 5 মাস নৌকায় নদী পার হতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ব্রাহ্মণবাড়িয়া থেকে ইসাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রানীদিয়ায় ছেত্রা নদীর উপর গ্রামবাসী তৈরি করেছে বাঁশের এ সাঁকোটি। 1997 সালে স্থানীয়দের উদ্যোগে প্রথম এখানে তৈরি করা হয়েছিল বাঁশের সাঁকো। এরপর থেকে তারা প্রতি বছর নভেম্বর মাসে সাঁকো তৈরি করেন। সাঁকো দিয়ে পারাপার চলে 7 মাস। পানি বাড়ার আগেই সাঁকোটি ভেঙে ফেলা হয়। বাকি 5 মাস বর্ষা মৌসুমে চলাচল করতে হয় নৌকায়। আর নৌকা দিয়ে চলাচল করতে গিয়ে ঝড় বৃষ্টির কবলে পড়ে প্রায় নৌকাডুবি হয়। কয়েক বছর ধরে আমরা ওইটা সিস্টেম করে বাঁশের ব্রিজ দেওয়াই। বর্ষাকালে আমরা এই এলাকায় একটা নৌকা ডুবে 2-3 জন ছাত্রী এবং একজন হুজুরও মারা গিয়েছিল। ব্রিজটা বাস্তবায়ন হয়তো আমরা সরাসরি স্কুলের গেটের সামনে আমরা গাড়িতে যেতে পারবো, যার ফলে আমাদের সময় অনেকটা বাঁচবে। 3-4টা উপজেলার মানুষ উপকৃত হবে সেই ব্রিজটা করলে। সাঁকো দিয়ে মোটরসাইকেল ও বাইসাইকেল পারাপার করা গেলেও রিক্সা ও পণ্যবাহী ভ্যান পারাপার করা হয় না। ফলে কৃষি নির্ভর এ এলাকার মানুষ কৃষি পণ্য ঘাড়ে বা মাথায় করে ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়ে থাকেন। রোগীদের জেলা শহরে নিয়ে যেতে চরম দুর্ভোগের শিকার হতে হয়। এসব সমস্যার সমাধানে ছেত্রা নদীর উপর সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য জিয়াউল হক মৃধা। এই ব্রিজটি যাতে অতি তাড়াতাড়ি বাস্তবায়ন হয়, গণমানুষের দুঃখ লাঘব হয়, এ ব্যাপারে আমি সচেষ্ট থাকব। এদিকে সরাইল উপজেলা প্রকৌশলী জানিয়েছেন 100 মিটার দীর্ঘ একটি পাকা সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা এরই মধ্যে পিডিএ নামে একটা প্রকল্পে এটার প্রস্তাবনা পাঠিয়েছি মাননীয় এমপি মহোদয়। রাস্তাটার ব্যাপারে যথেষ্ট আন্তরিক। স্থানীয়রা জানিয়েছেন সেতুটি নির্মাণ করা হলে এর সুফল পাবেন কিশোরগঞ্জ জেলার ব্রাহ্মণবাড়িয়া যাতায়াতকারী সাধারণ মানুষও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দ্বিতীয় বর্ষপূর্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রামের 5 তারকা হোটেল রেডিসন ব্লু চিটাগাং বেভিউ আয়োজন করছে জমকালো আয়োজন। 13 থেকে 23 এপ্রিল পর্যন্ত এই অফারে গ্রাহকরা পাবেন বিলাসবহুল এই হোটেলে 1 রাত থাকার সুযোগ। বাংলা সংস্কৃতি ও রন্ধন ঐতিহ্যকে মাথায় রেখে কাঁচা আমের ভর্তা, শুটকি, ইলিশ পাতুরি, মুড়িঘণ্ট সহ হরেক রকমের খাবার থাকবে সেখানে। থাকবে বাঙালি মহাভোজ, পহেলা বৈশাখের দুপুর ও রাতে বুফে খাবারের বিশেষ আয়োজন। থাকছে জিম, সুইমিং পুল ব্যবহারের সুবিধা সহ অনেক উপহার। দুপুরে রেডিসনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন রেডিসন ব্লু এর মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ডস। এ সময় হোটেলের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার এটিএম সারওয়ার চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং ফারহানুল কে চৌধুরী উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করার আগে ইউসিবি শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো আইপিইউ সম্মেলন। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বিশ্বব্যাপী সন্ত্রাস ও যুদ্ধ বন্ধে প্রস্তাব গ্রহণ। নয়াদিল্লিতে হাসিনা মোদি বৈঠকে থাকছেন মমতা। তিস্তা চুক্তি নিয়ে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টার তাগিদ বিশেষজ্ঞদের, একমত পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিরাও। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে 3 ধাপ এগুলো বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় ঢাকার অবস্থান পঞ্চম। সোহরাওয়ার্দী উদ্যানে উলামা মাশায়েখ মহাসম্মেলন কাল। যোগ দিতে ঢাকায় সৌদি আরবের মসজিদে হারাম ও মসজিদে নববীর খতিব। ব্যাপক নিরাপত্তা।
এবং টি-20 থেকে মাশরাফির অবসরের ঘোষণায় হতবাক ক্রিকেট বিশ্ব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। খেলার সংবাদ, দেশের সংবাদ, রাজনৈতিক সংবাদ, এটিএন বাংলার সর্বশেষ সংবাদ শুনতে ডায়াল করুন 2010 নম্বরে।